নিবা ম্যাডাম, গত ক্লাসে এই ফটোশপের ওভারভিউ দেখাইছিলাম। এই ফটোশপের ফেসটা, ইন্টারফেসটা এটা মনে আছে তো? এই যে উপরে যেটা আছে এটার নাম কি? এই মেনুবারের ভিতরে যেগুলো আছে এগুলা সাব মেনু। এই মেনুবারের নিচের এটার নাম কি? অপশন বার। এর নাম কি? অপশন বার কার সাথে রিলেটেড? টুলসের সাথে, টুলবারের সাথে। টুলবারের সাথে অপশন বার রিলেটেড, কেমন? আর এই পাশের এটা কি? এটা প্যানেল বার। আর এই প্যানেল বারের কোনো জিনিস যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এটা কোথা থেকে আনতে পারি? উইন্ডো থেকে। আজকে আপনাদের ইন্টারফেস সাজায় দেওয়ার ব্যাপারে আমি বলে দিয়েছিলাম গত ক্লাসে। আমি আসলে কী কী নিয়ে কাজ করি? আমি প্রপার্টিস নিয়ে কাজ করি, কেমন? এই প্রপার্টিস কেটে দিলাম। এবং মনে করেন আমি ক্যারেক্টার প্লেট নিয়ে কাজ করি, কেটে দিলাম। প্যারাগ্রাফ নিয়ে কাজ করি, এটার প্যারাগ্রাফ, কেমন? এই যে প্যারাগ্রাফ, কেটে দিলাম। এরপরে ব্রাশ টুল নিয়ে কাজ করি, ঠিক আছে? ব্রাশ টুল কেটে দিলাম, এটাও ব্রাশ টুল কেটে দিলাম। এরপরে লেয়ার প্যানেল নিয়ে কাজ করি, এটা এই যে লেয়ার। এরপরে লেগে হিস্টোরি প্যানেল নিয়ে কাজ করি। মোটামুটি এই বিষয়গুলো আমার থাকে, এগুলোর বাইরে আমার তেমন কোনো জিনিস প্রয়োজন হয় না, কেমন? তো এখানে কিচ্ছু নাই। আপনারা প্রথমে কী করবেন? এগুলো সব রেকর্ড হইতেছে। আপনারা কী করবেন? প্রথমে ফটোশপটা ওপেন করিয়া এই যে এদিকে তাকান। এই যে এখানে ওই ব্যাটারির ঘরের মতন খালি একটু জায়গা আছে, এখানে একটা অ্যারো সাইন আছে। এই অ্যারো সাইনে ক্লিক করবেন। অ্যারো সাইনে ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু লেখা আসছে। তো এখানে এই যে আমার নাম একটা দেয়া আছে, এরপরে মাহি স্যারের নাম দেওয়া আছে। আপনারা নিজেদের নামে একটা নতুন ওয়ার্ক স্পেস নেবেন। এই যে ওয়ার্ক স্পেস, হ্যাঁ, নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম দিবেন। আমি আমার নাম দিই MDAKTR HOSEN, আমার নাম দিলাম। এরপরে এখানে সেভ দিলাম। তার মানে এই ওয়ার্ক স্পেসের মধ্যে এই যে আমার একটা নতুন নাম সেভ হয়েছে। এখন আমি এই ইন্টারফেসটা আমার মতো করে সাজাই নিতে পারি। এখানে দেখেন মহিউদ্দিন স্যারের এখানে আসলে তার মতো করে ইন্টারফেসটা সাজানো। আবার আমার যদি আরেক নামের দিকে যাই তাহলে ওই আমার আরেক নাম যেভাবে ইন্টারফেস সাজানো আছে ওইভাবে সাজানো আছে। তো এইখানে আমরা কি করব? আমরা এখান থেকে আমাদের নাম যেটা সেট আপ করলাম ওইটা রাখবো। এখন আমরা আমাদের মন মতো করে এখান থেকে লেয়ার প্যানেল থেকে, মানে ওই উইন্ডো থেকে যে সমস্ত লেয়ার প্যানেলগুলো আমাদের দরকার, যে সমস্ত প্যানেলগুলো দরকার ওগুলো এখানে নিয়ে আসবো। প্রথমে আমি কাজ করি প্রপার্টিস নিয়ে। আমি এখান থেকে প্রপার্টিস নিয়ে আসবো। প্রপার্টিস, এই যে দেখেন প্রপার্টিস আছে, নিয়ে আসলাম। এই প্রপার্টিসটারে আমি এই যে এখানে ধরে এই যে লেফট বাটন ক্লিক করে ধইরা ড্রাগ করে আমি এই যে এখানে এনে ছেড়ে দিলাম। প্রপার্টিস আমার সাইড বারে অ্যাড হয়ে গেল। এরপরে আমি যে জিনিসটা কাজ করি সেটা হলো কি আপনার ব্রাশ। দেখেন এই যে ব্রাশ, এই যে ব্রাশ আছে, এই ব্রাশে ক্লিক করলে ব্রাশ চলে আসলো। এই ব্রাশ নিয়ে আমি কাজ করি, ব্রাশ এখানে রাখলাম। এরপরে কাজ করি কি নিয়ে? এরপরে ক্যারেক্টার নিয়ে কাজ করি। এই উইন্ডো থেকে আমি এখান থেকে এই যে ক্যারেক্টার কোথায় আছে দেখেন, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার নিয়ে আসলাম। এই ক্যারেক্টারের সাথেই আমার আরেকটা জিনিস রাখি, সেটা হলো গিয়া আপনার প্যারাগ্রাফ। দুইটা একসাথে রাখি। তো দুইটা একসাথে কীভাবে রাখতে হয়? আমি প্যারাগ্রাফটা নিয়ে আসি। এই যে প্যারাগ্রাফ দেখেন, এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, কেমন? আমি এটা ছোটো করলাম আর এটা বড় আছে, বড়ই থাক। এখন আমি কি করব? এই যে এইখান থেকে এটা ড্রাগ করে চাপ দিই না, এইটার এই যে বাম পাশে বসায় দিব, মানে ডান পাশে বসায় দিলাম। তাইলে এই পাশে আমার ক্যারেক্টার, এই পাশে আমার প্যারাগ্রাফ। ক্যারেক্টার প্যারাগ্রাফ দুইটা পাশাপাশিই লাগে। আমি যখন জাস্টিফাই করব, সেন্ট্রাল অ্যালাইন করব, এই সমস্ত জিনিসের জন্য দুইটা পাশাপাশি হইলে ভালো হয়। তা আমি এই যে দুইটা অ্যারো সাইন আছে, ক্লিক করে আমি এক জায়গায় দুইটারে এক জায়গায় করলাম। এখানে চাপ দিয়ে ধইরাই না, আমি এই যে এখানে রেখে দিলাম। এরপরে আমি যে জিনিসটা নিয়ে কাজ করি, আপনারা যেভাবে সাজাইবেন। এরপরে হলো গিয়া আমরা কাজ করব হিস্টোরি আর লেয়ার, এই দুইটাও একসাথে থাকবে। এই হিস্টোরি নিলাম, আরেকটা হলো লেয়ার। আমরা এখান থেকে এই যে লেয়ার, এই দুইটাও একসাথে থাকবে। আগে লেয়ার থাকবে, পরে হিস্টোরি থাকবে। তা আমি আগে লেয়ার রাখলাম, এই হিস্টোরিটাকে লেয়ারের পরে পেছনে দিয়ে দিলাম। এই যে লেয়ার হিস্টোরি, মানে লেয়ার হিস্টোরি।
এরপরে এই দুইটাকে আমি আবার কী করব, এই যে এখান থেকে দুইটা এখানে রাখবো। অনেক সময় আমি কী করি, কালার নিয়েও কাজ করি, কালার তেমন একটা প্রয়োজন হয় না। তারপরে যদি কালার নিয়ে কাজ করেন, এইখানে কালার প্যানেলটা এনে রাখবেন। এই যে এখানে আসলে দেখবেন কি এখানে কালার আছে, স্টক আছে, ঠিক আছে। এই যে কালার, হ্যাঁ, এই কালারে ক্লিক করলে এই যে কালার, এখানে কালার প্যানেল আসবে। এখান থেকে আপনি কালার নিয়ে কাজ করতে পারবেন। আমি কাজ করি না, এই কারণে এইগুলা রাখি না। জাস্ট এই একটু জিনিস হইলেই এনা। তো গতকালকে যেই ফ্রিল্যান্সিং সেকেন্ড ব্যাচ ছিল তাদেরকে পোস্ট কার্ড ডিজাইন শিখেছিলাম। আজকে সকালে কিন্তু আমি আমেরিকান এক ক্লায়েন্টের সাথে এই পোস্ট কার্ড ডিজাইন আর হলো প্রাইস লিস্ট ডিজাইন নিয়ে কথাবার্তা বলছি। তারে কাস্টম অফার পাঠায় রাখছি, তারে একটা ফ্লায়ার ডিজাইন করে দিব, এরকম একটা পোস্ট কার্ড ডিজাইন করে দিব। এই জন্য $55 চার্জ পাঠিয়েছি। $55 প্রায় 6,000 টাকা। এখন বায়ার হয়তো অ্যাকসেপ্ট করতে পারে। তো এই পোস্ট কার্ডটা গতকালকে ডিজাইন শিখেছি। এটা হলো গিয়া ব্যাক সাইড, আর এই যে এটা হলো গিয়া ফ্রন্ট সাইড। এই এগুলো আপনার ঘরেও শিখাইমু, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। আচ্ছা, এটা বাদ আপনাদের প্র্যাকটিসের জন্য একটা প্র্যাকটিস ফাইল নেই। আপনাদের প্র্যাকটিসের জন্য একটা প্র্যাকটিস ফাইল নেই কি, তো এখানে যা আছে এগুলো ডিলিট করে দিই। আপনাদের ক্লাসের আজকে যে ক্লাসটা আছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সলিড কালার নিয়ে। আপনাদের আজকের ক্লাস হলো গিয়া 4th নম্বর ক্লাস। 4th নম্বর ক্লাস পর্যন্ত মানে শেষ করে দিয়েছেন। এই যে মার্কি টুল দিয়ে আমি আপনার ঘরে কাটা, তারপরে রং করা, এগুলো দেখাইছিলাম। রং করা দেখাইছিলাম না? আপনারা চাইলে এই মার্কি টুল ব্যবহার করে যদি এখান থেকে ডাইরেক্ট আপনি এরকম শেপ তৈরি করে যদি রং করেন, এখান থেকে যদি রং করেন, তাইলে এই রংটা, সরি এখানে হইব না, লেয়ার নিয়ে দিব। এই যে রং করলেন, Ctrl+D প্রেস করলে কোনো ছবির উপরে যদি রং করেন, তাইলে কিন্তু ওইটা নাড়াচাড়া করতে পারবেন না, ওই ছবি পুরাটা নাড়াচাড়া করবো। আর যদি আপনি এই আলাদা লেয়ার নিয়ে আনেন, তাইলে আপনি আলাদা করতে পারবেন। যেমন ধরেন এই যে এখানে যেটা করছি, এখানে যদি আর একটা লেয়ার তৈরি করি, এই যে এখানে দেখেন, এখানে নিউ লেয়ার, এখানে ক্লিক করলে যে নতুন এই যে আরেকটা লেয়ার আসে, লেয়ার 1, লেয়ার 2। আমি যদি আবার এখানে মার্কি টুল দিয়া এখানে যদি আরেকটা ড্র করি, আবার এটার উপরে যদি আমি রং প্রেস করি, তাইলে কী হইব, লেয়ার 2তে রং হইল। ঠিক আছে, দুইটা লেয়ার হইল। যাক, আমি এই দুইটা ডিলিট করে দেই। আমরা এর উপরে কাজ করব, এটার উপরে। তাহলে আমরা আজকে 5 নম্বর ক্লাসে কি আছে, ক্রপ টুল। ক্রপ মানে কাটা, ক্রপ মানে কি কাটা, আর এই পার্সপেক্টিভ ক্রপ, এই দুইটা দিয়েই কাটে। আর ল্যাসো টুল, এই ল্যাসো টুল দিয়া সিলেকশন করে। তা আমরা ক্রপ টুলের ব্যবহার দেখি। প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসি। এখানে ক্রপ টুল দেখাইতে হলে ছবি লাগবে। সেক্ষেত্রে আমরা এই ছবিটাই ধরে এখানে নিয়ে আসি। আমরা যে ছবিটা নিয়ে আসলাম, এখন দেখেন ক্রপ টুল দিয়া কাটাকাটি করে। এখানে ক্রপ টুল হইল গিয়া এই যে এইটা, এই যে এইটা হলো ক্রপ টুল। এখানে 4টা অপশন আছে। ক্রপ টুলের 4টা টুলস আছে, একটা টুলসের ভিতরে 4টা। এটার উপরে রাইট বাটন ক্লিক করলেই 4টা দেখা যাবে। এখানে আমরা এই দুইটা, নিচে দুইটা ব্যবহার করি না, তেমন প্রয়োজন হয় না। আমরা এই যে উপরে যে দুইটা আছে, এই দুইটা ব্যবহার করি। তাইলে প্রথম যে টুলটা আছে ক্রপ টুল, এটারে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যে নির্দিষ্ট জায়গা আছে, আমি ওই নির্দিষ্ট জায়গাটা আমি এখান থেকে কাটতে পারি। আর এই ক্রপ টুল দিয়ে যদি কাটি, তাহলে পুরো লেআউটটা যতটুক আমি কাটবো ততটুকের মধ্যে চলে আসবো। মানে এটা বিশাল বড় লেআউট আছে, এই যে বিশাল বড়, এই যত বড় লেআউট থাকুক, আমি এই ক্রপ টুল দিয়ে যতটুক কাটবো লেআউটটা ততটুকে চলে আসবো। দেখেন এই লেআউটটা মানে যতটুকু কাটছি, মানে ততটুকের মধ্যে চলে আসছে। এখন এতটুকু সেভ হইব। ঠিক আছে। আর এইখান থেকে আপনি এই ক্রপ টুল দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু ধরবেন। ধরার পরে বাস ক্লিক করবেন, ওই আপনার যতটুকু বাইরে ছিল ততটুকু কেটে দেব। এটা হলো কি আপনার ক্রপ টুল। আর প্রসপেক্টিভ ক্রপ টুল যেটা আছে,
এটার কাজ হইল গিয়া এই যে প্রসপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়ে নির্দিষ্ট জায়গা ধইরা ধইরা তারপরে কাটা যায়। যেমন অনেক সময় আমরা কি করি, কোনো ফ্লায়ার কপি করার ক্ষেত্রে ফ্লায়ারটা যদি বাঁকা থাকে ওটাকে সোজাভাবে আমরা যখন কাইটে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই প্রসপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার হয়। অথবা কোনো ছবি কাট করা আছে, ছবিটাকে একটু সোজা করা দরকার, তখন আমরা এই প্রসপেক্টিভ ক্রপ টুল দিয়ে ছবিটা কাইটা নিই। যেমন ধরেন আমি এখান থেকে একটা ফ্লায়ার মকআপ নেই, আমরা গুগল থেকে একটা ফ্লায়ার মকআপ নেই, ফ্লায়ার এমসি মকআপ, ফ্লায়ার মকআপ ক্লিক করলে এইখান থেকে অনেকগুলা ফ্লায়ার আসবো। এখন এই ফ্লায়ারটা দিয়ে আমার দেখাইতে আপনাদের সুবিধা হইব। এইখান থেকে ধরেন এই ফ্লায়ারটা ক্লিক করলাম, দেখি এই ফ্লায়ারটার এই যে দেখেন এটা কেমন বাঁকা আছে, ঠিক আছে। এই বাঁকা ফ্লায়ারটা আমি যখন নিব তখন এটা সোজাভাবে আমি নিব, এটা যেন সোজা হয়ে আসে। এইখানে আইসা আমি এটা অফ করে দেই, কন্ট্রোল ভি প্রেস করে আমি ফ্লায়ারটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই যে ক্রপ টুল দুইটা দেখাইছি আপনাদেরকে, একটা ডিরেক্টলি ক্রপ টুল আর একটা হলো প্রসপেক্টিভ ক্রপ টুল। তো এই যে এখান থেকে যদি আমি এই ক্রপ টুলটা নিয়ে আমি যদি এটারে কাটতে চাই যে শুধুমাত্র এইটা রাখবো, তাই এই ক্ষেত্রে সোজা এইভাবে নিলে আমি কিন্তু পুরো ফ্লায়ারটা কাটতে পারতেছি না। ফ্লায়ারের এই যে কিছু অংশ এই যে এদিক থেকে চলে যেতেছে, কিছু অংশ এদিক থেকে চলে যেতেছে, আবার এদিক দিকে কিছু অতিরিক্ত অংশ আসতেছে, যেটা দিয়ে আমার ফুল ফ্লায়ারটা কি আমি পাইতেছি না। সেক্ষেত্রে আমরা কি করি, এই যে প্রসপেক্টিভ ক্রপ টুল এটা নিই, এটা নেওয়ার পরে আমরা কি করি, এটা নেওয়ার পরে নির্দিষ্ট জায়গায় এই যে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এরপরে এই যে এই জায়গায় একটা ক্লিক করুন, এরপরে এই যে এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। এখন কী হলো, আমি যদি এন্টার প্রেস করি তাইলে এটা ফ্লায়ারটা মানে ফ্লায়ারটা একদম সোজা হয়ে আসে। তাহলে আমি যদি ডিরেক্টলি ক্রপ টুল দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে সোজাভাবে নিতে পারি না। আর প্রসপেক্টিভটা দিয়ে নিলে কি হয়, এটা এই যে ফ্লায়ারটা বাঁকা ফ্লায়ারটা এটা সোজাভাবে নেওয়া যায়। শুধু ফ্লায়ার না, যে কোনো ছবি মনে করেন যে একটু কাট হয়ে আছে, ওই ছবিটা দেখা গেলো যে ক্রপ টুল দিয়ে কাটতে গেলে হয় না, ওইটা প্রসপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করে আপনি কাটতে পারবেন। তাইলে আমি যেভাবে দেখাইলাম এইখানে নিলাম, এরপরে আবার এইখানটাতে ক্লিক করলাম, এরপরে এন্টার প্রেস করলেই এটা সোজা। এটা যে কোনো আপনি এখান থেকে যদি চিন্তা করেন যে আপনি আরও একটা দেখায় দিব, এখান থেকে এই যে অনেকগুলা বাঁকা বাঁকা আছে, আপনি চাইলে এগুলা থেকেও নিতে পারেন। এই যে এটা মনে করেন অনেকটা বাঁকা, এটারও মনে করেন ওই প্রসপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করে আপনি কেটে ফেলাইতে পারবেন। এটা বন্ধ করে দিই, কন্ট্রোল ভি প্রেস করি, দেখেন এই যে এখানে যেটা আছে এইটারও আমরা একইভাবে কি প্রসপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করে আমরা সোজাভাবে নিতে পারি। এখন এখানে এইভাবে নিলাম, দেখেন আরেকটা জিনিস দেখেন আপনারা, এখানে এইভাবে নিলাম, এখন এই যে এই দিকটা বাঁকা রয়ে গেছে, ঠিক না। এখন এই দিকটা আমি কিভাবে সোজা করতে পারি, এই দিকটা সোজা করার জন্য আমি এটাকে ব্লক করলাম, ব্লক করার পরে আমি যদি এটাকে এই যে এখানে দেখেন আমি যদি মুভ টুল, এই যে এখানে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল নামে একটা টুল আছে, প্রেস করলে এটাতে চলে যাবে ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, আমি কি করি এটাকে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করার পরে এই যে এখানে একটা নেট আছে, এই নেটে ক্লিক করলে এটা আটকায় যাবে। আটকায় যাওয়ার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এখানে আইসা এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে এরপরে মনে করেন যে এই আমি যদি এটাকে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করার পরে এখান থেকে আনলাম, এখন দেখেন এই যে এই জায়গায় ধরে এই যে টান দিলেই এটা সমান হয়। এই কতটা সমান করা দরকার, এই যে এখানে প্যাডেল আছে, এই প্যাডেল ধরে আরেকটু টান দিলে সমান হয়ে যাবে, ব্যাস। এখন দেখেন যে এটা বাঁকা ছিল, এটার কী করলাম, সোজা করে ফেলাইলাম। এটা কীভাবে করলাম আরেকবার দেখাই। আমরা এখান থেকে এই যে এই ফ্লায়ারটা
এটা তো ফ্লায়ার দিয়ে দেখাইতেছে, এটা যে কিন্তু ছবির ক্ষেত্রেও হইতে পারে। আপনি একটা ছবি বাঁকা থেকে সোজা করবেন, হ্যাঁ, ওই ছবিটার ক্ষেত্রেও এরকম হইতে পারে যে একটা মানুষ এদিকে কাত হয়ে আছে হালকা, ওই মানুষটার একটু এদিকে করবেন, একই সিস্টেম। তা আমরা এখান থেকে এইটাকে প্রথমে প্রসপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমরা এটাকে কেটে নিব। আমরা কি করলাম, এখান থেকে এইভাবে এইভাবে নিয়ে আমি এটারে কেটে নিলাম, এই যে কেটে নিলাম। এখন আমি এটারে এন্টার করার পরে এই দিকটা বেশি হয়ে গেছে, যেটা আমার ডিজাইনের মূল অংশ না। আমি এখন কি করব, এটাকে কন্ট্রোল টি প্রেস করব। এটাকে কি করব, কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার পরে এই যে এখানে নেট আছে, আমি এই নেটটা দিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখান থেকে ধইরা এই যে টান দিব, টান দিলাম, এখান থেকে ধইরা টান দিলাম, ব্যাস। এরকম পারবেন তো? আচ্ছা, তাহলে এটার কাজ শেষ করলাম, এটাও রাইখা দিলাম। আপনারা যদি কাজ করেন পরবর্তীতে কাজ করবেন, অসুবিধা নেই। এরপরে আছে যে দুইটা জিনিস দেখেন আপনার ঘরে, ক্রপ টুল, প্রসপেক্টিভ। এই ল্যাসো টুল, ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হইলো কি, কোনো জিনিস সিলেক্ট করা। এই যে এটা হলো ল্যাসো টুল। ল্যাসো টুলের মধ্যে তিনটা টুল আছে, ঠিক আছে? ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, আর একটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। তাহলে এই ল্যাসো টুল দিয়ে আমরা কিভাবে কি করি, যেমন ধরেন আমি আরেকটা ছবি আনি, এখান থেকে যে ছবি আছে এই ছবি দিয়েই দেখাইতে পারি। আমি এই ছবি দিয়েই দেখাই। যেমন ধরেন ল্যাসো টুল দিয়ে আমরা কি করি, মূলত এই যে যেই সিলেকশনটা আছে এইটারে আমি একেবারে পারফেক্টলি সিলেক্ট করতে চাই, এইটা আমরা ল্যাসো টুল দিয়ে করতে পারি। এই যে ল্যাসো টুলটা নিলাম, আমরা এইগুলা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে এই টুলসগুলো বেশি ব্যবহার করি। এই যে এখান থেকে ল্যাসো টুল হইলো, আপনি ছাড়তে পারবেন না, টানা কাজ করতে হইব, আপনি ছাইড়া দিলে এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? আপনি যে কোনো জায়গা থেকে ধরবেন, যেমন এখান থেকে ধরলাম, সোজা করে টান দিতেছি, মানে এই যে এইভাবে নিয়ে আসলাম। আপনি মাউস থেকে এই লেফট বাটন ছাড়তে পারবেন না, লেফট বাটন ছাড়া যাবে না। এইভাবে এখানে আইনা যদি ছাড়েন তাহলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এখন এই সিলেকশনের মধ্যে আপনি যে কোনো কাজ করতে পারেন। ওই যে আগে যেমন রেক্টিংগুলো দিয়ে করছেন, এখানে রং প্রেস করতে পারেন, এটাকে কপি করতে পারেন, এটাকে কাইটা ফেলাইতে পারেন। যেমন ধরেন কন্ট্রোল সি প্রেস এবং কন্ট্রোল ভি প্রেস করলে একটা কপি হয়ে গেল, কেমন? এই যে একটা আলাদা কপি হয়েছে। আর যদি আমি এটাকে কী করি, কন্ট্রোল এক্স দেই, তাইলে এটা কাইটা যাব, কেমন? আর যদি আমি কি করি, আমি যদি এটার উপরে রং করি, এই যে কালার বাকেট টুল থেকে আইসা এখানে রং করলে এই জায়গাটার মধ্যে কি হয়ে যাবে, রং হয়ে যাবে, কেমন? তো এইভাবে আমরা সিলেক্ট করি। তারপরে এইখানে আরেকটা আছে সিলেকশন টুল, সেটা হলো গিয়া এই যে পলিগনিক ল্যাসো টুল। এই পলিগনিক ল্যাসো টুলের কাজ কি? এই পলিগনিক ল্যাসো টুলের কাজ হলো গিয়া আপনি নিজে আস্তে 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 করে টানবেন, আর এটা অটোমেটিক মার্ক হইতে থাকবে, ঠিক আছে? যেখানে আপনার ওই চাপ দিয়ে ধইরা রেখে করা লাগবে না। আপনার যেই সাবজেক্ট, ওই সাবজেক্টের একটা ক্লিক করবেন, এরপরে এই যে যাইতে থাকবেন, এই আসলেন, এই মনে করেন এখানে এই পর্যন্ত, তো এখানে নিলাম, এই ক্লিক করলাম, আবার এই যে এখানে এই ক্লিক করলাম, আবার এই যে এখানে এই যে ক্লিক করলাম, আবার এই যে এখানে নিলাম, বাস। এখন আমার এই পুরা সিলেকশনটা এইভাবে হয়ে গেল। এটা হলো কি আপনার পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি এইভাবে সিলেক্ট করলাম। প্রথমে যে ল্যাসো টুলটা দিছি ওটা কিন্তু সাইরা দিলেই সিলেকশন হয়ে যাবে, ওটা চাপ দিয়ে ধইরা রেখে কাজ করতে হইব। আর এইটা হলো গিয়ে আপনি নির্দিষ্ট জায়গায় ক্লিক করে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে সিলেকশন তৈরি। এটার অনেকগুলা কাজ আছে। এই সিলেকশন দিয়ে আমি যখন আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইমো, তখন কিন্তু এই সিলেকশন টুল বা এই ল্যাসো টুলগুলা অনেক কাজে লাগবে, এবং এই ল্যাসো টুল দিয়ে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারবেন। তো এইখান থেকেও আপনি সেম টু সেম করতে পারবেন। কন্ট্রোল এক্স প্রেস করলে মনে করেন এটা কেটে দেব। আপনি যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করেন, নতুন একটা লেয়ার হইব, এই যে দেখেন নতুন একটা লেয়ার হয়েছে, হ্যাঁ, নতুন একটা হয়েছে। আবার যদি আপনি এটার উপরে রং প্রেস করেন, রং প্রেস করতে পারেন। কথা ক্লিয়ার? তো এইভাবে আপনি ল্যাসো টুল এবং পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করবেন। এরপরে এই যে ম্যাগনেটিক, ম্যাগনেট মানে কি, চুম্বক। ম্যাগনেট মানে কি, চুম্বক না? এর লেগিয়া চুম্বকের মতো আটকায় যাবে। আপনি যেই দিক দিয়ে যাবেন ওই দিক থেকে তার যতটুকু মনে হইব যে হ্যাঁ এটা অবজেক্ট বা এটা সাবজেক্ট, এটা ধরা দরকার, সে ততটুকু ধরবে এবং নিজে থেকেই ওইটাকে মার্ক করবে। যেমন ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম,
একটা ক্লিক করার পরে আমি এইভাবে যাই, দেখেন এটা কিন্তু অটোমেটিক মার্ক নিতেছে, ঠিক আছে। এর যতটুক মন চাইতেছে সে ততটুক কী করতেছে, মার্ক করে নিতেছে। এটা কিন্তু অটোমেটিক মার্ক করতেছে, আমি কোনো ক্লিক করতেছি না, আমি জাস্ট এটার পাশ দিয়ে কি টাইনে নিতেছি। এই যে এখানে দেখেন আসলে একটা গোল চিহ্ন আসছে, দেখছেন এটার পাশে একটা গোল চিহ্ন আসে, এই যে বাম পাশে ডান পাশে নিচে এই যে ম্যাগনেটিক বাঁকা চিহ্ন, এটার নিচে একটা গোল আসে। এটা কখন এই যে এই কর্নারে আসলে আসে, আর নাইলে থাকে না, এই যে দেখেন নাই, দেখছেন। আবার এই কর্নারে আসলাম পরে একটা গোল চিহ্ন আসলো, এই যে ডিগ্রির মতন এটা। এখন যদি এখানে ক্লিক করি তাইলে এটা সিলেকশন তৈরি হয়ে যাবে। মানে এই যে সিলেকশনটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমার বারবার ক্লিক করা লাগলো না, এটা অটোমেটিক নিয়ে নিল, ঠিক না। এই জন্য এটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কাজ হলো অটোমেটিক সিলেকশন তৈরি করা। এখন আমি এখান থেকে ওই সেম কাজ করতে পারি, ওই কন্ট্রোল এক্স দিলে কেটে গেল, ঠিক আছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হইলো, সেম টু সেম। তবে আমরা সবচেয়ে বেশিরভাগ কাজ করি হইলো কি আপনার এই দুইটা দিয়া, ঠিক আছে। আমরা যখন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি তখন এই দুইটার কাজ সবচেয়ে বেশি, এর মধ্যে এই ল্যাসো টুলের কাজটা অনেক বেশি। তাহলে আমরা এই ল্যাসো টুলের প্র্যাকটিস করতে পারবো না। আমি কিন্তু এই সোর্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, কেমন। এই সোর্স ফাইলের মধ্যে আমি যেগুলো নিয়ে কাজ করছি এগুলো থেকে যাবে, এই যে এই তিনটা নিয়ে কাজ করছি, তিনটা রয়ে গেছে, আরও যদি আনি কিছু তাও থাকবে। তারপরে এই যে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যেই লেয়ারের উপরে কাজ করবেন আপনি কিন্তু ওই ল্যাসো টুল দিয়ে ওই লেয়ারের কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি এটা ওপেন করছি, হ্যাঁ, কারণ আমি লেয়ার এটা সিলেক্ট করা, আমার এই যে সিলেক্ট দেন, যেই লেয়ার সিলেক্ট করা ওই লেয়ারের উপরে এই যে একটা হালকা সাদার মতন একটা আভা থাকে, দেখছেন। তাই আমি এই লেয়ারটা সিলেক্ট করা, কিন্তু আমি এই লেয়ারে যদি কাজ করি, আমি যদি কি করি, এখন আমার সিলেক্ট করা এই লেয়ার, মানে আমি এখন কাজ করতে এই যে নিচের লেয়ারটা সিলেক্ট করা, হ্যাঁ, হলুদটা, আর আমি এইটার উপরে যদি কাজ করি তাহলে দেখেন আমার কাজ কেমন হয়। মনে করেন এটা বাদ দিয়ে দিলাম, এখন আমি এই লেয়ারে চেষ্টা করতেছি, এই লেয়ারে কাটুন। আমি যদি এখান থেকে ল্যাসো টুল নেই, যেমন এখান থেকে ল্যাসো টুল নিলাম, এখন যদি আমি সিলেকশন তৈরি করি, এখন যদি আমি কপি করি, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে ওই নিচেরটা কপি হয়ে যাবে, কিন্তু এইটার উপরে আমি যে কাজ করছি এইটা কপি হইব না। আমি যে এইটার উপরে কাজ করতেছি, এই যে নিচে যেটা হয়েছে ওইটা কিন্তু কপি হয়েছে। তাইলে এইখান থেকে যদি আমি সিলেক্ট করি আমার কিন্তু কপিও হইব না, সরি, আমি কিন্তু পূর্বে যেটা কপি করছিলাম ওইটা আছে, কিন্তু এই যে এখান থেকে আমি যে কন্ট্রোল এক্স দিতেছি এটা কিন্তু কাটতেছে না। কন্ট্রোল এক্স দিয়ে দিলে কিন্তু এটা কাটে যাওয়ার কথা ছিল। আবার ঠিক দেখেন আমি যদি এইটা সিলেক্ট করি, মানে এতক্ষণ পর্যন্ত এইটা সিলেক্ট ছিল দেখে কন্ট্রোল এক্স দিতেছি, এটা কাটতেছে না, কিন্তু যেই এইটা সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যেতেছে। তার মানে আপনার লেয়ার সিলেকশন ঠিক থাকতে হইব। তাইলে আমরা এই পর্যন্ত এই ক্লাসটা শেষ করে দিলাম, আমাদের এই 5 নম্বর ক্লাস শেষ। আমরা ক্রপ টুল দিয়ে কীভাবে কাটতে পারি, এরপরে হলো এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল এটা দিয়ে কীভাবে কাটতে পারি, আর ল্যাসো টুল কীভাবে ব্যবহার করতে পারি। এই ল্যাসো টুলের মধ্যে টুলস কয়টা আছে, 3টা টুল আছে। আর এই ক্রপ টুলের মধ্যে আছে কয়টা, 4টা। ক্রপ টুলের 4টার মধ্যে নিচের 2টা ব্যবহার করি না, যে স্লাইস টুলগুলো আছে। আর এই ল্যাসো টুলের 3টাই ব্যবহার হয়, 3টার মধ্যে প্রথম 2টা বেশি ব্যবহার হয়। আচ্ছা, এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন ফটো রিটাচিংয়ের কাজ করবেন সেই ক্লাসটা নিতেছি, ক্লাস নাম্বার 6। আপনাকেও ফটো রিটাচিং, যখন কোনো জায়গায় কোনো স্টুডিওতে আমরা ছবি তুলতে যাই তখন দেখবেন ছবির উপরে আপনার স্টুডিওর যে লোক থাকে সে কটকট করে এই মাউস চাপতে থাকে, পরিষ্কার করে, চেহারাটা সুন্দর করে, এরকম কিছু থাকে। তাইলে এই যে ফটো রিটাচিং এখানে কিন্তু দিয়ে দিছি, রিটাচিং টুলস 1, রিটাচিং টুলস 2। তাহলে আমরা আজকে এই 2টা ক্লাস শেষ করার পরে আগামী ক্লাসটায় আমরা পরীক্ষা নিব শুক্রবারে, ঠিক আছে। আগামী ক্লাসটা পরীক্ষা হবে। এইগুলো তো মনে করেন প্রতিদিন একটা একটা করে ক্লাস হইতে হয়। যে এখানে আপনাদের আজকে 5 নম্বর ক্লাস চলে গেল, এই 5 নম্বর ক্লাস কিন্তু 5টা ক্লাসে আমি নিতাম, আপনাকে কিন্তু 2 নম্বর ক্লাসেই 5 নম্বর ক্লাস শেষ হয়ে যেতেছে, ঠিক আছে। 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এগুলো সব শেষ হয়ে যাব না, মনে হয় শেষ করতে পারবো না কারণ সময় কম আছে। তাহলে আমি এটা দেখি, এই যে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, এটা দেখার জন্য আমরা কি করব, আমরা একটা ছবি নিব, আমরা এখান থেকে নেই
স্পট ফেস না, সবগুলো মনে হয় এতদিন পর্যন্ত যা শিখাইছি আপনাকে তো আরও এই যে 7টা ক্লাস শেষ হইলে পরীক্ষা, তা আপনাকে তো আজকে 5 নম্বর ক্লাস শেষ করলাম, 6 নম্বর ধরছি। 6 নম্বর ধরার সাথে সাথে যে 6 নম্বর শেষ হয়ে যাবে 7 নম্বর শেষ করতে পারবো এরকম না। আমি আপনাদের ক্লাস দিব আর 20 মিনিট, কথা বুঝছেন? এই 20 মিনিটের মধ্যে যতটুকু দেখাইতে পারি, যদি ক্লাস শেষ হইতো শেষ হইলো, না হইলে নেই। দেখেন আমরা এখান থেকে এই যে কোনো একটা এই ছবিটা অথবা এই ছবিটা যে কোনো একটা ছবি নিয়ে এই ছবিটা নিলাম, এখান থেকে মানে কপি করে এই ছবিটা নিয়ে আমরা এইখানে পেস্ট করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ফেসের যে ব্রণের চিহ্নগুলো আছে বা এই যে দাগগুলো আছে, দাগগুলো কিভাবে কাটায় তোলা যায়, হ্যাঁ রিমুভ করা যায় এবং পরিষ্কার করা যায়। আমি যে টুলসটা আপনাদেরকে এখন দেখাইতেছি সেটা হলো গিয়া হিলিং ব্রাশ টুল। কেমন? এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এরপরে আছে হিলিং ব্রাশ টুল, এরপরে পেস্ট টুল। আমরা স্পট হিলিং ব্রাশ টুল আমরা খুঁজে পাওয়ার জন্য এই যে এখানে ব্রাশ টুল আছে, এই যে ব্রাশ টুল, আর এই যে এখানে আছে হলো কি আপনার কুইক সিলেকশন টুল, স্পট হিলিং ব্রাশ টুল। কোনটা? হিস্টোরি ব্রাশ টুল, এই যে এটার মধ্যে এই যে স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা, এটার মধ্যে 4টা টুল আছে, এই 5টা টুলস আছে। 5টা টুলসের মধ্যে এই 3টা টুলস ব্যবহার করি আমরা, কেমন? আর বাকি টুলসগুলো তেমন ব্যবহার হয় না, আমি কোনো দিন ব্যবহার করি না, আমার কোনো দিন প্রয়োজন হয় না। $10,000 ইনকাম করতে যায়, তার মানে আপনারা 10,000 ইনকাম করেন, ঠিক আছে? এইগুলো এই 3টা জিনিস আমাদের ব্যবহার হয়, এই বাকিগুলা তেমন একটা প্রয়োজন হয় না। আপনারা এটা দেখবেন পরে। এই যে স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এখন এই যে এই চিহ্নটা, এটা অনেক সাইজ অনেক ছোটো, এটা আমরা চাইলে এই যে এখান থেকে সাইজ বড় করে নিতে পারি, এই যে সাইজ, অথবা আমরা এখানে যেরকম আছে এরকম রাখা এই যে এন্টার বাটনের বাম পাশে যেই 3rd ব্র্যাকেট আছে রাইট, 3rd ব্র্যাকেট রাইট, এটার প্রেস করলেও বড় হয়, কেমন? আবার 3rd ব্র্যাকেট লেফট যেটা আছে, 2nd ব্র্যাকেট 3rd ব্র্যাকেট লেফট, ওইটাতে ক্লিক করলে ছোটো হয়। তা আমরা এরকম করে নিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন মজার বিষয় কি হয়, এখানে যদি ক্লিক করি দেখবেন ব্রণগুলো আস্তে আস্তে দূর হয়ে যেতেছে, কেমন? এই যে দূর হয়ে যেতেছে, এই দূর হয়ে যেতেছে, এই চেহারাটা পরিষ্কার হয়ে যাবে। যতগুলো স্পট আছে স্পটগুলো কি দূর হয়ে যাবে। এটাকে স্পট হিলিং ব্রাশ টুল বলে। দেখেন এই ছবিটা পূর্বে কেমন ছিল, আমি এখান থেকে এই হিস্টোরি থেকে দেখাই। এই যে হিস্টোরিতে কি আমি পিছনে কি কি কাজ করলাম এগুলোর হিস্ট্রি থাকে। আমি এই স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করার আগে এমন ছিল, ঠিক আছে? আর এই হিস্টোরি ব্রাশ টুলটা ব্যবহার করার পরে এমন হয়েছে, মানে আগে থেকে স্মুথ হয়েছে না? এইভাবে কি আপনার হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করে। তাহলে আবার দেখাই আপনাদেরকে, আমরা যে কোনো জিনিস কাজ করার আগে যখন বায়ার কোনো কাজ দিবে, অ্যাটেনশন, বায়ার যখন মনে করেন আপনারা কাজ দিল কোনো ছবির মানে ব্রণের দাগ দূর করতে, ঠিক আছে? যেমন এই ব্রণগুলো দূর করতে, তখন আপনি ছবিটা নিছেন, এটা হলো রিয়েল ছবি, মূল ছবি, হ্যাঁ, বায়ার যে ছবিটা দিছে। এখন আপনি কি করবেন, এই ছবিটার উপরে ডাইরেক্ট কাজ করবেন না, এই ছবিটাকে কপি করে নেবেন। এই ছবিটাকে কপি করে নিয়ে নিচের ছবিটা আপনি আই অফ করে রাখবেন, তাইলে এই একটাই দেখাবে লেয়ার। তাহলে এরপরে আপনি এই লেয়ারের উপরে কাজ করবেন। কোনো ক্রমে যদি এই ছবিটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার মেইন ছবিটা যেন থেকে যায়, কথা বোঝেন না? তা যদিও মেইন ছবি আপনি আবারও বায়ারের কাছ থেকে নিতে পারবেন বা ওইখানে ফাইল থেকে যাব, কিন্তু কাজ করার ক্ষেত্রে বারবার করে পিছনে যাওয়া এটা হয়তো আপনার জন্য বিরক্তিকর হইব। তো এইভাবে নেওয়ার পরে আপনি এই যে স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে আপনি কাজ করবেন, এই যে স্পট হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুল কি? হিলিং ব্রাশ টুলও একই রকম, আপনার স্পট হিলিং ব্রাশ টুলের মতনই কাজ করে। আমরা যদি এই হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতে চাই, এটার কাজ হলো গিয়া আমরা নির্দিষ্ট কাছাকাছি কালারের সাথে ম্যাচিং হয় এমন একটা জায়গা থেকে রং নিয়ে বা ওই মানে কালারটা নিয়ে আমরা এখানে বসায় দিব। যেমন ধরেন আমি এই যে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, হিলিং ব্রাশ টুল। এখন দেখেন এই যে ব্রণটা
এই ব্রনের পাশ থেকে আমি এটার কপি করব। এই অল্টার প্রেস করলে দেখেন এটা চিহ্ন পাল্টায় যায়। এই যে গোলটা আছে অল্টার, যখন এই যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তখন দেখেন এটা কি একটা অন্য একটা চিহ্ন নিছে। এখন আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই জায়গায় লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাইলে এই যে পাশে যেই জায়গাটা আছে এই জায়গাটার মতো করে এই জায়গাটা কি ব্লক হয়ে যাইতেছে, কেমন ব্লক হয়ে গেল। আপনি এইভাবে কাজ করতে পারেন। এই হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এই দুইটার মধ্যে এটা এটা হলো গিয়ে পার্থক্য। আপনি হিলিং ব্রাশ টুল নিলে কাছাকাছি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আপনি কি করতে পারবেন, ওইটা প্লেস করতে পারবেন, ওইভাবে রিমুভ করতে পারবেন। আর স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ডিরেক্টলি আপনি শুধু ক্লিক করবেন আর কি আপনার এই স্পটগুলো দূর হইব। যেমন ধরেন এইটা নিয়ে তো হিলিং ব্রাশ টুল দিয়ে কপি করে নেওয়া লাগলো, আর এইটা ডিরেক্টলি আপনি শুধু প্রেস করবেন, এটা অটোমেটিক আপনার আশেপাশ থেকে আপনার নির্দিষ্ট জায়গার সাথে কালার ম্যাচিং হয় এমন করে আপনার কি করবে দাগ দূর করে দিবে। এরপরে যেটা আছে আপনার প্যাচ টুল। এই প্যাচ টুল কি করি আমরা, এই প্যাচ টুল দিয়েও আমরা একই রকম কাজ করি। আমরা কি করি, নির্দিষ্ট একটা জায়গার সাথে এটা কম্পেয়ার করি। যেমন ধরেন আমরা এটা ডিলিট করে দিয়ে আবার এটা নেই, এটারে আবার কপি করে রাখি। যেমন ধরেন এই যে ব্রনটা আমি দূর করব, আমি এই জায়গার সাথে এইটা কপি করে নেব। এই ক্ষেত্রে আমি এই জায়গাটাতে সিলেক্ট করি, এই যে এই জায়গাটা সিলেক্ট করার পরে এটাকে জাস্ট টাইনা ধরে এই যে এখানে নিয়ে আসলাম, তাহলে কী হলো দেখেন ব্রনটা দূর হয়ে গেল। আবার মনে করেন যে এইটা আমি এইভাবে এটার গোল চিহ্ন দিয়া নিলাম, এটা সিলেকশন হইলো, এটার এদিক থেকে নিয়ে আমি এটা কী করলাম কেটে দিলাম, হয়ে গেল। মানে এটার কাজই এইভাবে রিমুভ করা। আবার এইটারে মনে করেন যে এটারে এইভাবে ধরি, নির্দিষ্ট আকার ধরে আমি কী করলাম এইভাবে টান দিলাম, বাস দেখেন এটা কিন্তু চলে গেছে, ঠিক না? তিনোটার কাজই কি একই। এখন কোন জায়গায় কোনটা কাজে লাগে আপনি তো জানেন না। দেখা গেলো কোনো জায়গায় হয়তো আপনার এই প্যাচ টুলটা ব্যবহার করতে হইব, ঠিক আছে, কোনো জায়গায় হয়তো আপনার স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করতে হইব, কোনো জায়গায় হয়তো হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করতে হইব। কেমন? হুম হ্যাঁ হ্যাঁ, তো এই যে জিনিসটা দেখাইলাম এগুলা দিয়ে তো আপনি করবেন। এছাড়াও এই যে এই ব্রাশ টুল এগুলা দিয়ে মূলত আপনি চেঞ্জ মানে এইভাবে পরিবর্তন করলেন, মূলত এগুলা রিটাচিংয়ের কাজ করে। আর ওই যে যেটা বলছেন যে সাদা চুল কালো চুল চেঞ্জ করা, এগুলোর জন্য আবার ক্লোন টুল আছে। এগুলা দিয়ে আপনার মনে করেন যে আপনারা যখন ওই যে ওটারে কী কয় আপনি ফটো রিটাচিংয়ের মধ্যে আরেকটা আছে, নামটা মনে পড়তেছে না, যেমন ব্লেন্ডিং করা, অনেকগুলো ছবিরে একসাথে করে কম্বাইন করা, এরকম আশ্চর্যজনক কোনো জিনিস দেখানো। যেমন ধরেন একটা বাল্বের মধ্যে দেখা যায় যে আপনার ওই যে অ্যাকুরিয়াম মাছ, বাল্বের মধ্যে মাছ আছে এরকম ছবি দেখায়। অথবা কেউ মনে করেন যে রেল লাইনের মধ্যে ট্রেন আসতেছে এখানে দাঁড়ায় আছে, এরকম কিছু, এরকম ওগুলো আসবে সামনে ক্লাসে দেখেন। তাহলে আপনারা এই তিনটা টুলসের কাজ বুঝছেন তো? কোথায় আসতেছে না এই যে এগুলা, এই যে এইটাই তো এইটা, এটা না আসলে এই যে এখানে যান, আমি এখানে এতে যাই, এই যে এখানে যান, এখানে যায়, এখানে দেখেন যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, এখান থেকে দেখেন মোশন সিলেক্ট করেন অথবা পেন্টিং সিলেক্ট করেন, যে কোনোটা সিলেক্ট করেন, সিলেক্ট করলেই দেখবেন যে আসবো। করছেন? এই যে এখান থেকে দেখেন এইখানে অনেকগুলো আছে তো, এসেনশিয়ালস 3D, আর যদি একেবারেই না আসে তাহলে এই যে এখানে রিসেট দেওয়া আছে, একেবারে রিসেট দেন, রিসেট দিলেও চলে আসতে পারে। তাইলে এই ক্লাসটা এই পর্যন্তই। এর পরের ক্লাসটা দেখি আমরা, পরের ক্লাস কি আছে, এগুলো আপনাকে ভিডিও থাকবো, আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে কাজ করবেন। তাইলে আমরা দেখলাম হইল গিয়া
এই তিনটাতে এই প্যাচ টুল পর্যন্ত আমরা এই ক্লাসটা দেখে ফেলাইলাম। এগুলা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করায় করায় দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আমি 7 নম্বর ক্লাসটা ধরি। ক্লোন স্টেম টুল আর ইরেজার টুল, এই দুইটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। ক্লোন মানে কপি করা, ক্লোন মানে কি কপি করা, আর ইরেজার মানে মুছা। আমরা ইরেজার দিয়ে রাবার দিয়ে মুছি না, এই ইরেজার মানে কি মোছা। তাহলে এই দুইটা টুল সহ এই চারটা টুল আমি দেখাই। আমাদের এই ছবিটাই থাকলো। এখন দেখেন আমি এখান থেকে এই যে এইটা হইল ক্লোন স্টেম টুল, ঠিক আছে। এই ক্লোন স্টেম টুলের মধ্যে দুইটা টুলস আছে, প্যাটার্ন স্টেম টুল আর ক্লোন স্টেম টুল। প্যাটার্নটা তেমন একটা ব্যবহার হয় না, মানে আমি করি না, হয়তো কোনো কাজে ব্যবহার হয় যেটা আমি কোনো সময় ব্যবহার করি নাই, আমার প্রয়োজন পড়ে নাই। তা আমরা ক্লোন টুল দিয়ে কি করতে পারি? ক্লোন টুল দিয়ে আমরা করতে পারি এইখানে যতগুলা মনে করেন যে ব্রণ আছে এর ব্রণগুলো আরও বাড়ায় দিতে পারি। কেমন? আমরা কি করতে পারি, যেমন ধরেন এখান থেকে এই যে এই এটা আর একটু বড় করে নিলাম, ঠিক ওই এই কি জানি কয় হিলিং ব্রাশ টুলের মতন। আমরা এখানে আইসা এই যে যেই জিনিসটা কপি করব আমরা এইটার উপরে আইসা আমরা কি করব, অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করব। এরপরে যদি এখানে দেই ক্লিক করি, দেখবেন তার মানে ব্রণের সংখ্যা কি বাড়তে থাকবে। আমি এখান থেকে আবার নিলাম, এখানে ক্লিক করি, দেখেন এখন ব্রণের সংখ্যা বাড়ে। তো এখন এই যে এইভাবে যে ব্রণের সংখ্যা বাড়তেছে, আপনি আবার কি করতে পারেন যে এই যে ক্লোন টুল, এই ক্লোন টুল কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে, যেমন ধরেন আপনি যেই জায়গা নিছেন এর আশেপাশের জায়গাও কপি করে, জাস্ট ওই জায়গাটাই শুধু কপি করে না, এর বাইরের জায়গাও কি কপি করে। আমরা এই ক্লোন টুলটা ব্যবহার করি অনেক কিছুর ক্ষেত্রে। যেমন ধরেন একটা ফুল আনি, অথবা রিভার উইথ বোট, যেমন ধরেন আমরা এখান থেকে একটা ছবি নেই, যেমন এই ছবিটা নিলাম, নৌকা আছে, এটা তো স্লো কাজ করে, ক্লিক করলে আধা ঘন্টা পর ঘন্টার মতো খবর হয়। যে আমরা এই ছবিটা নিলাম, কপি করে নেই, কপি করে আমাদের মেইন ফাইলে নিয়ে আসি, এটা বন্ধ করে দিই, এখানে কন্ট্রোল ভি দেই। এখন দেখেন এই যে এখানে যে ছবিগুলো আছে, আমি চাইলে এই ছবিগুলা এই ক্রপ আমাদের যে এই যে স্টেম টুলটা আছে, ক্লোন স্টেম টুল, এটা দিয়ে কিন্তু আমরা কপি করতে পারি। এখন এইখান থেকে যদি আমি কি করি, এই ছবিটার এখানে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি, এইভাবে ক্লিক করলাম, এখন এই জায়গায় আইসা পরে আমি যদি এটারে ক্লিক করতে থাকি, তাইলে এই ছবিটার মতো আরেকটা ছবি এই জায়গায় তৈরি হয়ে যাবে। মানে আমি আরেকটা ক্লোন করলাম, এই যে এখান থেকে তার যে ছায়াটা পড়ে এই ছায়াটা পর্যন্ত আমি ক্লোন করে দিলাম। তাইলে আছে 2 জন, হয়ে গেল 3 জন। এইভাবে ক্লোন করা যায়। এরপরে আপনার ক্লোন স্টেম টুলের পরে দেখাই বলে ইরেজার টুল বলছিলাম। ইরেজার টুল, এই যে এই 3টা ইরেজার টুল আছে। ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলের কাজ হলো মোছা, ঠিক আছে। এখানে দেখেন এই যে একদম মানে সফটলি মুছতেছে, এটা কিন্তু হার্ডলি মানে মুছতেছে না। এটার কারণ হলো গিয়া আমরা এই যে এখানে আমি যখন এই ইরেজার টুলটা সিলেক্ট করছি, তখন এই যে এখান থেকে কিন্তু আমার ব্রাইটনেস বা সফটনেস এগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। এটা কিন্তু অনেক সফট, এই যে লেখা আছে সফট রাউন্ড, ঠিক আছে। এখন আমি হার্ড রাউন্ড যদি সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, তাইলে এই যে এখানে কিন্তু অপাসিটি দেওয়া আছে, সরি, এই অপাসিটিটা বাড়ায় নিতে হইব, এই অপাসিটি 100% দিয়ে দিতে হইব। এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরোপুরি কেটে দেব। কেমন? এগুলা কিন্তু কাইটে গেছে, এগুলা কিন্তু এরকম না যে আপনার মনে করেন যে ইয়ার হইছে, এই দেখেন এটা কিন্তু কাইটে গেছে, এই যে ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে ইরেজার টুল যেটা আছে, ইরেজার টুল ব্যবহার করতে পারি কোনো জিনিস কাটার জন্য। আবার ইরেজার টুলের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা আছে, এইটার কাজ হলো নির্দিষ্ট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি দূর করবেন,
সেক্ষেত্রে এই যে হোয়াইট যে জায়গাটা আছে আমি চাইলে এই জায়গাটা দূর করতে পারি, এই যে হোয়াইট নির্দিষ্ট এই হোয়াইট জায়গাটা আমি দূর করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু এই যে উপরের সাইডে যেই জায়গায় ধরি শুধু অতটুকের ব্যাকগ্রাউন্ড কাটে। তো এইভাবে এইটা তেমন একটা প্রয়োজন হয় না, আমরা সবসময় ব্যবহার করি এই যে ইরেজার টুলটা। আর ম্যাজিক ইরেজার টুল আপনার নির্দিষ্ট জায়গায় ক্লিক করলে শুধু ওই জায়গাটার কালারটা চলে যাব। কেমন, যেমন ধরেন এইখানে যে এই সাদাটা আছে এটার উপরে ক্লিক করলে এই সাদা যত আছে নির্দিষ্ট এই সাদাগুলা কেটে যাবে। কন্ট্রোল জেড দিলাম, এই যে দেখেন এই সাদার সাথে রিলেটেড যত আছে এই যে এইটার সাথে কিন্তু এই কালারটা যায়। এই কারণে আমি যখন ম্যাজিকটা ক্লিক করি তখন এইটার সাথে যত কালারগুলো যায় প্রত্যেকটা কালারই কিন্তু এইটার সাথে যায়, এরকম রিলেট হয়ে যায়। এটার সাথে এই যে এইটার সাথে এই কালারটা যায়, এই কালারটা যায়, এইখানের এই কালারটা যায়, এইখানের এগুলা যায়, এই যে এইখানের এগুলা যায়। এই কারণে একটা ক্লিক করলে এরকম যতগুলো আছে সব চলে যাবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এই যে এই 6টা টুলস খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনাকেও এই শুরু থেকে বলতে এই যে 4 নম্বর ক্লাস থেকে 7 নম্বর ক্লাস পর্যন্ত এই ক্লাসগুলো থেকে আপনাকেও আগামী ক্লাসে অর্থাৎ শুক্রবারে পরীক্ষা নেওয়া হইবে, কাজ দেওয়া হইবে। ঠিক আছে, আর এখানে সব কিছু দেওয়া আছে। এই রিসোর্সগুলো আমি কোনো কিছু ডিলিট করতেছি না, এই রিসোর্সগুলো থেকে আপনারা ব্যবহার করবেন অথবা নিজেরা আরও ডাউনলোড করে নেবেন। আমি যে এখানে এই যে এইটা নিছি, এই যে এইখান থেকে এই যে আমি একটা তো বানাইছি, আপনারা আরও বানাইবেন এখানে। আর এখান থেকে যে ছবিটা আছে একটা ছবি রাখলাম, আপনারা এই ছবি থেকে আরও বানাইবেন অথবা আপনারা ছবি আরও ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিজের মতো করে এগুলো কী করবেন, পরিষ্কার করবেন, আরও ক্লিন করে তারপরে পাঠাইবেন। এই যে এগুলো ফ্লায়ারগুলোও রেখে দিলাম, এটার তেমন একটা দরকার নেই। এইগুলো আপনাদের সোর্স ফাইল হিসেবে আমি দিয়ে দিতেছি। যারা আজকের ক্লাস মিস করছে তারা এই ভিডিও দেখা কাজ করবে। একজন আছে, ওই একজনের আশা করি যে